জয় গুরু। আজও সেই পূর্বের ন্যায় আমরা আমার সঙ্গে রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী গ্রন্থ ব্রজগোপাল দত্ত রায়ের লেখা। এই গ্রন্থ আজও ঠিক পূর্ব প্রকাশিতের পর অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে আপনারা যা জেনেছেন, এই সপ্তম অধ্যায়ে তারপর আমি আবার পাঠ করছি, মনোযোগ দিয়ে শুনবেন আর তিনময় চ্যানেলটাকে একটু ভালোবাসা দিবেন। চলুন আমরা পাঠ শুরু করি, পরম পিতার রাতুল চরণে প্রণাম জানিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। ছাত্র জীবনে সচ্চরিত্র ও সুশীল বালক বলিয়া অনুকূলচন্দ্রকে সকলেই যথেষ্ট ভালোবাসিতেন। বিদ্যার প্রতি তাহার গভীর অনুরাগ ছিল। এই জন্য পাঠশালায় অধ্যয়নকালে গুরু মহাশয়গণ তাহাকে বিশেষ স্নেহ করিতেন। কোন কোনো ব্যাপারে তাহারা বালকের অপূর্ব চরিত্র ও বুদ্ধিবলের পরিচয় পাইয়া অতীব মুগ্ধ ছিলেন এবং তাহার সম্বন্ধে অতি উচ্চ ধারণা পোষণ করিতেন। উচ্চ ইংরেজি বিদ্যালয়ে এবং মেডিকেল স্কুলে অধ্যয়নকালেই চরিত্রবান ও মেধাবী ছাত্র বলিয়া অনুকূলচন্দ্রের খ্যাতি ছিল। বিদ্যা শিক্ষায় তাহার কিরূপ আগ্রহ ও নিষ্ঠা ছিল তাহার সুন্দর একটু পরিচয় পাওয়া যায় তাহার ডাক্তারি অধ্যয়নকালের একটি সাধারণ ঘটনার বিবৃতি হইতে। একদিন তিনি কৌতুক করিয়া বলিতেছিলেন, হাসপাতালে আমাদের ডিউটি অ্যালটেড থাকত। সেখানে নার্সরা অনেক সময় আমাকে ভজায় ভজায় রেখে নিজেরা বাইরে বেড়ায়ে যেত। তারা ভাবতো এ বেটা খুব বেকুব আছে, খাটায়ে নেই, কিন্তু তাতে আমার সুবিধাই হতো, হাতে কলমে কাজ করার সুযোগ পেতাম অনেকখানি। বালক অনুকূলচন্দ্রের গুরুভক্তি ছিল অসাধারণ। শিক্ষকগণ তাহাকে যখন যেরূপ আদেশ দিতেন তাহা অক্ষরে অক্ষরে পালন করিবার জন্য তিনি অস্থির হইয়া পড়িতেন। তাহার মনে এইরূপ ধারণা বদ্ধমূল ছিল যে গুরু মহাশয়ের কোনো আদেশ পালনে বিন্দুমাত্রও অন্যথাচারণ করিলে তাহার মহা পাপ হইবে। একদিনের কথা, পাবনা ইনস্টিটিউশনে পড়িবার সময় জনৈক শিক্ষক মহাশয় একদিন ক্লাসে কথা প্রসঙ্গে বালকগণকে প্রত্যহ পরিষ্কার পরিচ্ছন্ন বেশে বিদ্যালয়ে উপস্থিত হইতে উপদেশ দিয়াছিলেন। শিক্ষক মহাশয়ের কথা শুনিয়া অনুকূলচন্দ্র তাহাকে সবিনয়ে বলিলেন, স্যার, আপনার কথা মেনে চলতে সবসময়ই আপ্রাণ চেষ্টা করিব, কিন্তু হঠাৎ যদি কখনো এমন ঘটে যে ভুল বা অসুবিধাবশত সেদিন পরিষ্কার জামা কাপড় পরে না আসতে পারি, সমস্যাটি সমাধান বলিয়া দিবার জন্য সরলপ্রাণ বালক শিক্ষক মহাশয়কে বারংবার স্বনির্বন্ধ অনুরোধ জানাইতে লাগিলেন। অবশেষে শিক্ষক মহাশয় তাহাকে এই বলিয়া প্রবোধ দিলেন যে ঐরূপ অবস্থায় তাহার কোনো দোষ হইবে না। অনুকূলচন্দ্রের রায়পুরা হাই স্কুলে পড়িবার সময়ের একটি ঘটনা। এই বিদ্যালয়ের জনৈক শিক্ষক মহাশয়ের চরিত্রদোষ ছিল। অনুকূলচন্দ্র তাহা জানিতে পারিয়া মনে মনে বড়ই দুঃখ বোধ করিতে লাগিলেন। তিনি মনে করিতেন ছাত্র শিক্ষক পরস্পরে পরমাত্মীয়তার অতি মধুর পবিত্র বন্ধনে আবদ্ধ। সুতরাং বিপথগামী শিক্ষক মহাশয়কে পাপ পথ হইতে ফিরাইয়া আনার জন্য যথাসাধ্য চেষ্টা করা তাহার অন্যতম প্রধান কর্তব্য। কিভাবে স্বীয় দায়িত্ব পালন করিতে পারেন সেজন্য তিনি সর্বদা সচেষ্ট থাকিতেন। একদিন স্কুলে ছুটির পর উক্ত শিক্ষক মহাশয় কুস্থানে যাইবার মতলবে বাহির হইলে অনুকূলচন্দ্র বাড়ি না ফিরিয়া গোপনে তাহার অনুসরণ করিয়া চলিলেন। পথ চলিতে চলিতে বালক একাগ্রচিত্তে নাম জপ করিতেছেন এবং তাহার পূজনীয় শিক্ষক মহাশয়কে সুমতি দানের জন্য শ্রী ভগবানের চরণে ব্যাকুল অন্তরে প্রার্থনা জানাইতেছেন। কিয়দ্দূর অগ্রসর হওয়ার পর বালক সৎসাহসে বুক বাঁধিয়া শিক্ষক মহাশয়ের সম্মুখে উপস্থিত হইয়া
তাহার চরণে লুটাইয়া পড়িলেন এবং আবেগ উদ্বেল কণ্ঠে আপন মর্মবেদনা ব্যক্ত করিতে লাগিলেন। বালকের শ্রদ্ধামণ্ডিত বিনম্র আচরণ ও তেজদীপ্ত অমিয় মধুর বচনে শিক্ষক মহাশয়ের জ্ঞানচক্ষু উন্মীলিত হইল। তাহার কলুষিত চিত্ত অনুতাপানলে পরিশুদ্ধ হইল। আত্মসম্বিত ফিরিয়া পাইয়া তিনি চিরজীবনের মতো নিজ কুপ্রবৃত্তি দমনে দৃঢ় সংকল্প হইলেন। অসৎ নিরোধী চিত্তবৃত্তির সুষ্ঠু পরিচালনায় বালক সেদিন মহৎ অকল্যাণকে পরম মঙ্গলে নিয়ন্ত্রণ করিলেন। শিশি ঠাকুরের কথা বলতে গিয়ে আমারও না বুক আনন্দে উদ্বেল হয়ে উঠছে তার এই ঘটনাগুলো পাঠ করে। এটা কিন্তু খুবই সত্যি, আপনারাও নিশ্চয়ই অনুভব করছেন যারা মন প্রাণ দিয়ে শুনছেন। বালকের স্বভাব সিদ্ধ গুরুভক্তি বয়োবৃদ্ধির সঙ্গে উত্তরোত্তর বাড়িয়াই চলিল। মেডিকেল স্কুলে অধ্যয়নকালেও অধ্যাপকগণ নানা ব্যাপারে তাহার অকৃত্রিম শ্রদ্ধা ভক্তির পরিচয় পাইয়া তাহার ভূয়সী প্রশংসা করিতেন। অনুকূলচন্দ্রের ন্যাশনাল মেডিকেল স্কুলে অধ্যয়নকালে কলিকাতার বেলিয়াঘাটা নিবাসী ডাক্তার শশীভূষণ মিত্র LMS মহাশয় তাহার অন্যতম অধ্যাপক ছিলেন। এই সুযোগে আমরা ছাত্র অনুকূলচন্দ্রের সহিত শশীভূষণের পরবর্তীকালের একটি বিশেষ উল্লেখযোগ্য সম্পর্কের কথা বলিব। ডাক্তারি স্কুলের অধ্যয়ন সমাপনের কয়েক বৎসর পর বঙ্গাব্দ 1326 সালের 15ই মাঘ অনুকূলচন্দ্র একবার কলিকাতার সুরনিবাসী ক্ষেত্রনাথ বসু BL মহাশয়ের বাড়িতে বিশেষভাবে আমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন। ওই সময় তথায় পূর্ণচন্দ্র পাল মহাশয়ের বাড়িতেও তাহার শুভাগমন হইয়াছিল। অনুকূলচন্দ্রের নামযশ তৎকালে দেশ বিদেশে ছড়াইয়া পড়িয়াছে। বহু লোক তাহাকে শ্রী গুরুপদে বরণ করিয়া ধন্য হইতেছেন। ডাক্তার শশীভূষণও ইতঃপূর্বে নানাভাবে তাহার অপূর্ব চৈত্র মাহাত্ম্য ও জনকল্যাণকর ভাবরাজির সবিশেষ পরিচয় পাইয়া তাহার প্রতি আকৃষ্ট হইয়া পড়িয়াছিলেন। ঠাকুর অনুকূলচন্দ্রের সাক্ষাৎ দর্শন লাভ করিবার আকাঙ্ক্ষায় তিনিও সেদিন পূর্ণবাবুর বাড়িতে উপস্থিত হইয়াছিলেন। ওই সময় ডাক্তার শশীভূষণ ঠাকুর অনুকূলচন্দ্রকে শ্রী গুরুপদে বরণ করিয়া কৃতার্থ হন। অনুকূলচন্দ্র যে তাহার অন্যতম প্রাক্তন ছাত্র এ বিষয়ে শশীভূষণ তখনও জানিতেন না। ওই দিন দীক্ষান্তিক আলাপ আলোচনায় তাহাদের পূর্বতন ছাত্র শিক্ষক সম্পর্কটির কথা উভয়েরই স্মরণে পড়ে। দৈব নির্বন্ধে সেদিন গুরু আপন শিষ্যের শিষ্যত্ব গ্রহণ করিলেন এবং শিষ্য নিজ গুরুর গুরুপদে আসীন হইলেন। তদবধি অনুকূলচন্দ্র শশীভূষণকে পূর্বের মতোই স্যার বলিয়া সম্বোধন করিতেন এবং তাহাকে সর্বান্তকরণে মান্য করিয়া চলিতেন। শশীভূষণ অনুকূলচন্দ্রকে বাবা বলিয়া ডাকিতেন এবং আপন ইষ্টদেবতা জ্ঞানে সর্বমনোপ্রাণে শ্রদ্ধা ভক্তি করিতেন। বহু ঘটনায় ইহাদের উভয়ের পারস্পরিক গুরু শিষ্য সম্বন্ধের অপূর্ব মাহাত্ম্য ও মাধুর্য উপভোগ করিয়া ধন্য হইয়াছি। এটা লেখকের বক্তব্য। বঙ্গাব্দ 1319 সালে করোনেশন উপলক্ষে কলিকাতা মহানগরীতে তদানীন্তন ভারত সম্রাট পঞ্চম জর্জের শুভাগমন ঘটিয়াছিল। আপনারা জানেন, ইতিহাসে জানেন, পড়েছেন। অনুকূলচন্দ্র তখন মেডিকেল স্কুলের ছাত্র। মহামান্য সম্রাটকে দর্শন করত তাহাকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিবার জন্য তাহার কি আকুল আগ্রহ। সম্রাটের আগমন প্রতীক্ষায় তিনি নির্দিষ্টকালে মধ্যাহ্নের প্রচণ্ড রৌদ্র মাথায় লইয়া গড়ের মাঠের পাশে রেড রোডের মোড়ে গভর্নর হাউসের দক্ষিণে বিশাল জনসমুদ্রের মধ্যে দাঁড়াইয়া আছেন। এমন সময় এক সিপাহী আসিয়া অপেক্ষমান জনতার উপর অকারণে বল প্রয়োগ করিতে থাকে এবং নিরপরাধ অনুকূলচন্দ্রকে ব্যাটন দ্বারা সজোরে আঘাত করে। সিপাহীর অত্যাচার এবং বিপুল জনতার চাপ অতি কষ্টে সহ্য করিয়া অনুকূলচন্দ্র তথায় স্থিরভাবে দণ্ডায়মান রহিলেন এবং স্বীয় অভীষ্ট সিদ্ধির জন্য শ্রী ভগবানের চরণে একান্ত মনে প্রার্থনা করিতে লাগিলেন।
এদিকে কর্তব্যনিরত জনক উচ্চপদস্থ গোরা সার্জন দূর হইতে দুর্মতি সিপাহীটির উত্তরূপ দৌরাত্ম্য লক্ষ্য করত ছুটিয়া আসিয়া তাহাকে সবুট সবলে পদাঘাত করেন। ইহাতে সে গুরুতর আঘাত পাইয়া রাস্তার উপর পড়িয়া যায়। সিপাহীটির দুর্দশা দর্শনে ব্যথিত হইয়া অনুকূলচন্দ্র আর্তকণ্ঠে চিৎকার করিতে থাকেন। ইতিমধ্যে মহামান্য সম্রাটের সুসজ্জিত শকটখানি তাহার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। সৌভাগ্যের বিষয় গাড়িখানা সেখানে বেশ কিছুক্ষণ সময়ের জন্য দাঁড়াইয়া ছিল। এই সুযোগে অনুকূলচন্দ্র সম্রাট মহোদয়কে প্রাণ ভরিয়া দেখিবার স্বাদ মিটাইলেন এবং তাহার উদ্দেশ্যে অন্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনপূর্বক গৃহে প্রত্যাগমন করিলেন। বাল্যকাল হইতেই অনুকূলচন্দ্র স্বাস্থ্যবান ও সবলকায় ছিলেন। শারীরিক শক্তি অর্জনের জন্য ব্যায়াম চর্চা তিনি বিশেষ পক্ষপাতী ছিলেন না। গৃহস্থালীর নানা কাজে জননী দেবীকে সাহায্য প্রদান, পিতৃদেবের প্রয়োজন পূরণে তাহার আদেশ পালন প্রভৃতি দৈনন্দিন জীবনের সাধারণ কাজকর্ম সম্পাদনের মধ্য দিয়াই তিনি নিটোল স্বাস্থ্যের অধিকারী হইয়াছিলেন। তাহার বাল্যকালে দৈহিক বলের কথা উল্লেখ করিয়া একদিন তিনি বলিতেছিলেন, ছোটবেলায় আমি রেল খেলিতাম। স্টিমার ঘাটের জয়েস্ট পড়ে থাকতো, তারই দুটো দুই হাতে তুলে নিয়ে দৌড় মারতাম। যদিও আমি কোনোদিন ব্যায়াম করিনি, তবু আমার গায়ে খুব জোর ছিল। যে তা দেখে নাই সে বিশ্বাস করবে না। তরুণ বয়সী অনুকূলচন্দ্রের সহন শক্তি ছিল অসাধারণ। বাড়ির নিচেই ছিল পদ্মা নদীর বিস্তৃত চরভূমি। গ্রীষ্মের প্রখর রৌদ্র তাপে তাহা অগ্নিতুল্য উত্তপ্ত হইয়া উঠিত। অনাবৃত পদে সেখানে পদ সঞ্চারণ করা এক কল্পনাতীত ব্যাপার। আশ্চর্যের বিষয়, বালক অনুকূলচন্দ্র খালি পায়েই মরুভূমি সদৃশ্য সেই অত্যুষ্ণ বালুকারাশির উপর স্বচ্ছন্দে বিচরণ করিতেন। যদি আপনাদের অনুকূলচন্দ্রের এই জীবনী পাঠ ভালো লাগে এবং সত্যি মনে মনে আপনি আনন্দিত হন, তাহলে সেই আনন্দ প্রবাহ বাস্তবে রেখে দেওয়ার জন্য আমাদের এই তিনিময় চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত দেখতে থাকবেন। প্রতি সপ্তাহে ঠিক শুক্রবার সন্ধ্যা 6টায় আসতে থাকবে আপনাদের প্রিয় এই চ্যানেলটি শিশি ঠাকুরের জীবনী সমগ্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, রসে বসে থাকবেন এবং শিশি ঠাকুরের প্রতি আরও বেশি ভক্তিমণ্ডিত লাভ করিবেন। জয়গুরু। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে।